তিনজন সৈনিক প্রতিবাদ করেছিল এটার। একটা হলো সুবেদার মেজর নুরুল ইসলাম, সে আগেই শহীদ হিসেবে গণ্য হয়েছে এবং যা ফ্যাসিলিটিস উনি পাচ্ছেন। এইবার আমরা দুইজন সৈনিককে পেয়েছি যাদেরকে বেওয়ার্ডিং করে একজন ব্যানর দিয়ে গুলিও করেনি, ও প্রতিবাদ করেছিল যে বিদ্রোহ করা ঠিক হচ্ছে না, আরেকজনকে বোধহয় গুলি করা হয়েছে। এছাড়া বাংলাদেশের কোনোখানে কোনো সৈনিক বলতে পারবে না যে আমি প্রতিবাদ করেছি যে এই বিদ্রোহ করা ঠিক হচ্ছে না, বা হাতিয়ার নিয়ে তারা দাঁড়িয়েছে, বলতে পারবে? তো যখন একটা বিদ্রোহ হচ্ছে, একটা অন্যায় হচ্ছে, অফিসারদেরকে মারা হচ্ছে, ওইখানে উপস্থিত থেকে আপনি যখন ওটা প্রতিবাদ করেননি, আপনি ইকুয়ালি দোষী। উদ্দেশ্য একটাই, যে এই অফিসারগুলোকে যদি বিহাইন্ড দি বার মানে জেলখানায় নিয়ে যাওয়া যায়, আর কথা বলতে পারবে না। কথা বললেই তো অনেক বিষয় বের হয়ে আসবে সামনে। একটা ফাঁসির আসামির সঙ্গে যোগাযোগ করা নেক্সট টু ইম্পসিবল। একজন হয়তো ফাঁসির আসামি বললো যে আমি এটা করতে দেখেছি, তো আরেকজন বলছে যে হ্যাঁ এটা সত্য, আমিও দেখেছি। তো এইভাবে জিনিসগুলোকে ক্রস চেক করা হয়েছে। আর ডিজিকে মেরে ফেললেন, যে লোকটা আপনার সমস্যার সমাধান করবে তাকে আপনি মেরে ফেললেন, তার মানে ডাল ভাতটা আপনার উদ্দেশ্য নয়, ওইটার আড়ালে অফিসারদেরকে খুন করা, মেরে ফেলা। আপনি ওটাও তো দেখেছেন যে তাপসের একটা বোমা হামলা নিয়ে মানে বিভিন্ন মামলা এবং একটা ক্যাঙ্গারু কোর্ট করে মোটামুটি তাদেরকে অনেক দিন জেল খাটিয়েছে, 5 বছরের জেল, এবং শেষ পর্যন্ত অনেকেই তাদের দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। এই ঘটনাটা কি এসছে আপনাদের? এটা আমরা ইন ডিটেল আমরা ইনকোয়ারি করেছি এবং এর সঙ্গে যারা জড়িত সবারই আমরা স্টেটমেন্ট নিয়েছি। এটার একটাই উদ্দেশ্য ছিল, সেটা হলো জড়িত না যারা ভিকটিম তাদেরও নেওয়া হয়েছে, মানে যারা কোর্ট মার্শাল সে লিড করেছে, ইনকোয়ারি করেছে, তাদেরও স্টেটমেন্ট নিয়েছি। আমরা বললাম না যে দুই সাইডেই আমরা নিয়ে আমরা সিদ্ধান্ত একটাই, সেটা হলো এরা ওই বিডিআর এর বিষয়টা নিয়ে যাতে অগ্রসর হতে না পারে, বিশেষ করে তাপস যে এটার সঙ্গে জড়িত সেটা যেন প্রমাণ না করতে পারে, এবং আলামতগুলোকে যাতে ধ্বংস করে দেয়া যায়। উদ্দেশ্য একটাই, যে এই অফিসারগুলোকে যদি বিহাইন্ড দি বার মানে জেলখানায় নিয়ে যাওয়া যায়, আর কথা বলতে পারবে না। কথা বললেই তো অনেক বিষয় বের হয়ে আসবে সামনে। অর্থাৎ বিডিআর এর বিষয়ে এই যে খুন করার যে বিষয়টা, এইটাকে থামাচাপা দেওয়ার জন্যই কিন্তু এই জিনিসটা করা হয়েছে। এখন আপনারা তো এগুলি ফাইন্ডিংস হয়েছে, আপনারা বের করেছেন, তো এখন আপনারা সুপারিশ কি করেছেন সরকারকে? দেখেন, আমরা প্রায় 130 জন আর্মি অফিসারের আমরা স্টেটমেন্ট নিয়েছি, টোটালি 247 জন, এর মধ্যে জার্নালিস্ট আছে, এর মধ্যে অন্যরা আছে। আমরা সুপারিশ করেছি তাদের শাস্তির, যাদের সম্বন্ধে আমরা নিশ্চিত হয়েছে ফেইলিয়ারগুলো, ষড়যন্ত্রে জড়িত হওয়া এবং বিভিন্ন রকমের ফেইলিয়ার যাদের আমরা পেয়েছি, করবোরেট করে দেখেছি, 2-এর অধিক সাক্ষীর বা অ্যাটলিস্ট 2 জন সাক্ষী পাওয়া গেছে। এগুলো করে আমরা তাদের ব্যাপারে দোষগুলোকে আমরা চিহ্নিত করেছি। আমরা তো শাস্তি বলতে পারি না যে তাকে এই শাস্তি দিতে হবে, আমরা দোষগুলোকে চিহ্নিত করেছি এবং প্রচলিত আইনে তার বিচারের জন্য আমরা সুপারিশ করেছি। এখন এটা এই মুহূর্তে আমার পক্ষে বলা খুব মুশকিল যে কাকে কী সুপারিশ আমরা করেছি এবং কার কী দোষ আমরা পেয়েছি। কাউকে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত পাওয়া গেছে, যেমন তাপস, নানক, মির্জা আজম, ফজলুল করিম সেলিম, শেখ হাসিনা, জেনারেল মঈন, ডিজিএফআই, এরকম আপনার অনেকেই আছেন। তাদের ব্যাপারে আমরা সেই অনুযায়ী যেভাবে তাদের দোষ চিহ্নিত হয়েছে ওইভাবে আমরা সুপারিশ করেছি। হ্যাঁ, বলা হচ্ছে যে বেশ কিছু নাম এসেছে যে যারা পুলিশে আছে বা এসবিতে আছে বা গোয়েন্দা সংস্থায়, এমনকি বর্তমানে কর্মরত আছেন, তার নামও আপনারা করেছেন। আমরা পেয়েছি বলেই করেছি। ওই সময় উনি এসবির প্রধান ছিলেন খুব সম্ভব, কেন ওই সময় পুলিশের কর্ডন করার কথা ছিল, কর্ডন করেনি। তারপরে কারেন্ট চলে গেল। আপনি জানেন কারেন্ট যে চলে গেছে, আমরা চিঠি লিখেও আমরা কিন্তু এর উত্তর পাইনি যে কে দায়ী। কারণ আমাদের এত তো সময় নাই যে একটা জিনিস নিয়ে আমরা বসে থাকবো। চিঠি লিখতেছি, বলতেছে আমরা কেউ কিছু জানি না কে এটা বন্ধ করেছে, মেন সুইচ। মানে সুবিধা আছে যে কে বন্ধ করেছে না কেউ ধরতে পারবে না। তো এখন এইরকম ব্যাপার, আমাদের তো একটা টাইম লিমিট দেওয়া হয়েছে। প্রথমে দেওয়া হচ্ছে 3 মাস, তারপর তো 3বার আমরা বর্ধিত করলাম। কারণটা হলো ইটস সো ডিফিকাল্ট, মানে এটা আমরা যে অগ্রসর হব পদে বাধা হচ্ছে, বাধা আসতেছে। মানে আপনি চিঠি লিখে তারপরে উত্তর আপনাকে নিতে হচ্ছে।
আর ওই সময় যখন জাহাঙ্গীর যেটা কোর্ট অফ ইনকোয়ারি করেছেন কিংবা আনিসুজ্জামানের যে কমিটির থেকে কমিশন সেটা দাঁড় তখন তো সবাই উপস্থিত ছিল, মানে আপনাকে কাউকে ডাকতে হচ্ছে না, সবাই আছে ওখানে পিলখানাতে, একজনকে বললেই চলে আসতেছে বলে তার আমাদেরকে সেই জেলখানায় যেতে হয়েছে। এখন মনে করেন জেলখানায় যাওয়া, আপনি চিন্তা করতে পারেন সেই জেলের যে ডিজি আছে তার সঙ্গে আইজি আছে, আইজি প্রিজনের সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে যে অমুক একটা ফাঁসির আসামির সঙ্গে যোগাযোগ করা নেক্সট টু ইম্পসিবল। আমরা যোগাযোগ, হি ওয়াজ ভেরি কাইন্ড, খুবই কোঅপারেশন করেছে আমাদের সঙ্গে, কিন্তু অফিসিয়াল ফর্মালিটিসগুলো তো আছে, তো সেই ফর্মালিটিসগুলো করতে গিয়ে যথেষ্ট সময় লেগেছে আমাদের, সেখানে যাওয়া, তাকে নিয়ে আসা। তারপর দেখেন কেউ আছে কেরানীগঞ্জে, কেউ আছে আপনার ওই যে হাই সিকিউরিটি জেল কোথায় কাশিমপুর সেখানে আছে, কেউ আরেক জায়গায় আছে, এদেরকে একসঙ্গে করা কিংবা ওই কমিটি করে 3 জায়গায় পাঠানো। আপনারা কি ক্রস চেক করেছেন? ধরেন এক আসামি যেটা বলেছে, কারো নাম বললো, তাদেরকে সামনাসামনি এনে এরকম কি করেছেন যেটা কয় ক্রস চেক বলে? না, সামনাসামনি আমরা করতে চেয়েছিলাম, কিছু অফিসারকেও করতে চাইলাম, তার ডিনাই করেছে যে আমরা সামনাসামনি যাব না। তবে ক্রস চেক তো নিশ্চয়ই হয়েছে। একজন হয়তো ফাঁসির আসামি বললো যে আমি এটা করতে দেখেছি, তো আরেকজন বলছে যে হ্যাঁ এটা সত্য, আমিও দেখেছি। তো এইভাবে জিনিসগুলোকে ক্রস চেক করা হয়েছে এবং আমরা নিশ্চিত হয়ে তারপরে অগ্রসর হয়েছি। আচ্ছা, এখন আপনারা তো রিপোর্ট দিয়েছেন, আপনাদের কাজ আপনারা সম্পন্ন করেছেন, প্রায় 11 মাস 1 সপ্তাহ বলা যায়, মানে 45 সপ্তাহ আপনারা মানে পরের যে সপ্তাহটা এটা আমরা নিয়েছি অফিস হ্যান্ড ওভার করার জন্য, এটা তদন্তের সঙ্গে এটার কোনো। আচ্ছা, তাহলে 44 সপ্তাহ আপনারা করেছেন, এত বড় একটা কাজ করেন, ইম্পসিবল, যেটা 16 বছর পরে কোনো এভিডেন্স মানে ধ্বংসপ্রাপ্ত তো করা হয়েছে ইচ্ছাকৃতভাবে, হ্যাঁ, কাগজপত্র ছিঁড়ে ফেলে দিয়েছে, পুড়িয়ে ফেলেছে। সো তারপরে আপনারা এত বড় একটা কাজ করার পর এখন এটার আইনি ভিত্তিটা কি, বা এটাকে আইনগত কোনো ব্যবস্থা নেওয়ার কি আপনারা কোনো সুপারিশ করেছেন? আইনগত নেওয়ার সুপারিশ তো ওইটাই করেছি আমরা, যে এক্স তাকে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, আলামত ধ্বংসের কাজে জড়িত, দায়িত্ব অবহেলায় জড়িত, তদন্ত কমিশনের সঙ্গে নন কোঅপারেশন করে আমরা বলেছি প্রচলিত আইনে বিচারের জন্য সুপারিশ করা হলো। তো এগুলো আমরা নিশ্চিত হয়েই আমরা এই সুপারিশগুলো করেছি। আমাদের কমিশনের মধ্যেই 3 জন আইনজ্ঞ ছিলেন। আচ্ছা, মেজর ইকবাল ছিলেন, তারপরে আপনার প্রফেসর শরীফ এবং ডক্টর এডিশনাল আইজি ডক্টর আকবর। এরা নিজেরাই ল এক্সপার্ট ছিলেন এবং ক্রিমিনাল ল এক্সপার্ট হিসেবে আমরা 2 জন এডিশনাল এসপিকে আমরা পরামর্শ হিসেবে পরে আমরা নিয়েছিলাম আর কি, তারাও এটা আমাদেরকে দিয়েছেন। তবে একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই আপনাকে, সেটা হলো যে সৈনিক, আমি একবার এডি থেকে নিয়ে ডিএডি থেকে নিয়ে নিচে একবার সৈনিক পর্যন্ত, সৈনিকই বলছি আমি, এদের ব্যাপারে হস্তক্ষেপ করার আমাদের কোনো এখতিয়ার ছিল না। কাজে ওই সম্বন্ধে যদি কেউ প্রশ্ন করে তাহলে আমাদের বলার কিছু নাই। তবে হ্যাঁ, আমরা ওই সৈনিকদের স্টেটমেন্ট নিয়েছি, অনেক, যারা জেলখানায় আছে তাদেরও নিয়েছি, যারা বাইরে আছে তাদেরও নিয়েছি, এইটা প্রমাণ করার জন্য যে কি ঘটেছিল, আচ্ছা কেন হলো। অনেকে বলছে, যেমন আপনি আমাকে বললেন ডাল ভাত কর্মসূচি, দেখেন ডাল ভাত কর্মসূচি এটা বিডিআর এর কাজ নয়, তাই না? এটা বিডিআর এর যে ক্লাসিক যে জব, সেটা তো এই কাজের জন্য নয়। আর বিডিআর একটা বাহিনী, যে বাহিনীর সৈনিক স্বল্পতা সবসময়। আমি যখন ছিলাম তখন প্রায় 15,000 সৈন্য প্রত্যেকদিন ডিউটিতে থাকতো বর্ডারে, একদম রাইফেল গুলি লোড করা, বর্ডারে পেট্রোলিং করতে 15,000। আজকে হয়তো বেড়ে সেটা হয়তো 20,000 হবে। এইরকম একটা ফোর্সকে আপনি কোথায় লোক পাবেন যে ওইখানে আপনি ডাল ভাত করাবেন তাকে দিয়ে? তারপর বিডিআর সব তৈরি করছেন আপনি সারা বাংলাদেশে করে, আপনি এদের ওয়েলফেয়ার দেখার কেউ ছিল না, এদের আপনার ছুটি ছাড়া ছুটিতে হ্যাম্পার করেছে, রেস্টের পিরিয়ড ছিল না। তারপরে মনে করেন আপনি মনে করেন এটা একটা চালের বস্তা, এইটা যখন আপনার চালটা ভরা হলো তখন একটা ময়েশ্চার আছে, তো 40 কেজি, এটা কমে হয়ে গেল 38 কেজি। তারপরে আপনি যখন খুলে ওজন করে দিচ্ছেন 100 টাকা 200 টাকা এরকম যাইতে দেখবেন যে আরও 1 কেজি হতো, কমে গেল। এই যে 37 কেজি আসলো, এটা দিবে কে? ওই সোলজারদের উপরে ওটা পড়েছিল। তো এইরকম মনে করেন যে হাজার হাজার কেজি, তো এইটা মিট আপ করবে কে? তো এই বিষয়গুলো সৈনিকদেরকে ক্ষুব্ধ করেছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনাকে একটা জিনিস খুব ভালোভাবে শুনতে বলবো, আপনি একটা সৈনিক, তাই তো? আপনি দাবি করতেছেন যে আমাদের যে টিএ দিয়েছিল
ওই অ্যালাউন্স টাকা আমরা পাইনি, আমাদেরকে ওই টাকা দিতে হবে। ডাল ভাতে আমরা যে কাজ করেছি সেই টাকা আমরা পাইনি, আমাদেরকে দিতে হবে। ঠিক আছে, এই টাকাটা দিবে কে? ডিজি এবং বিডিআর এর যারা ওই সময় হাইকমান্ডে ছিলেন তারাই তো দিবে। এবং টাকাটা আপনি পাবেন, পেয়ে আপনি টাকাটা উপভোগ করবেন, তাই তো? তা আপনার বেঁচে থাকার দরকার না? কিন্তু আপনি ডিজিকে মেরে ফেললেন, তার মানে নিজের জীবনকে আপনি রিস্কে ফেললেন না যে আপনার ফাঁসি হবে। আর ডিজিকে মেরে ফেললেন, যে লোকটা আপনার সমস্যার সমাধান করবে তাকে আপনি মেরে ফেললেন। তার মানে ডাল ভাতটা আপনার উদ্দেশ্য নয়, ওইটার আড়ালে অফিসারদেরকে খুন করা, মেরে ফেলা। আপনারা একটা জিনিস প্রত্যেক দর্শককে আমি বলবো, আপনারা চিন্তা করেন যে আমি টাকা পাবো ডিজির কাছ থেকে, যে ডিজি আমাকে সেই টাকাটা দেয়নি, তো আমাকে টাকাটা উপভোগ করার জন্য বাঁচতে হবে, আর ডিজিকে বাঁচিয়ে রাখতে হবে যাতে করে উনি টাকাটা দিতে পারে। তো ওকে মেরে ফেললাম আমি, তো ওকে যখন আমি মেরে ফেললাম তো টাকা পাওয়ার তো আর তো কোনো উপায় নাই, এবং আমারও বেঁচে থাকার কোনো উপায় থাকলো না। তাহলে এই দাবিটা অযৌক্তিক। আমরা অনেক সৈনিককে বলতে শুনছি, আমি বিডিআর সৈনিককে ভালোবাসি। কেন ভালোবাসি? বিকজ পদু ও রৌমারী যুদ্ধ কিন্তু আমি এই সৈনিকদেরকে দিয়ে আমি করেছি। ভারতীয় সৈনিক বাহিনী আমাদের কাছে পরাজিত হয়েছে, আমাদের 20 গুণ বেশি সৈন্য নিয়ে কিন্তু বার্মিজ আর্মি আমাদের কাছে পরাজিত হয়েছে নাব যুদ্ধে। কিন্তু সৈনিকরা বলতে আমরা নির্দোষ। 3 জন সৈনিক প্রতিবাদ করেছিল এটার। একটা হলো সুবেদার মেজর নুরুল ইসলাম, সে আগেই শহীদ হিসেবে গণ্য হয়েছে এবং যা ফ্যাসিলিটিস উনি পাচ্ছেন। এইবার আমরা 2 জন সৈনিককে পেয়েছি যাদেরকে বেনটিং করে, একজন ব্যানর দিয়ে, গুলিও করেনি, ও প্রতিবাদ করেছিল যে বিদ্রোহ করা ঠিক হচ্ছে না, আরেকজনকে বোধহয় গুলি করা হয়েছে। এছাড়া বাংলাদেশের কোনোখানে কোনো সৈনিক বলতে পারবে না যে আমি প্রতিবাদ করেছি যে এই বিদ্রোহ করা ঠিক হচ্ছে না, বা হাতিয়ার নিয়ে তারা দাঁড়িয়েছে, বলতে পারবে? তো যখন একটা বিদ্রোহ হচ্ছে, একটা অন্যায় হচ্ছে, অফিসারদেরকে মারা হচ্ছে, ওইখানে উপস্থিত থেকে আপনি যখন ওটা প্রতিবাদ করেননি, আপনি ইকুয়ালি দোষী। এবং আমাদের কিছু মিডিয়া যে সমস্ত ভালো সৈনিকদেরকে জেলে ঢুকানো হয়েছে আর খারাপ সৈনিকগুলোকে বের করে দেওয়া হয়েছে। আমরা তো সৈনিকদের স্টেটমেন্ট নিয়েছি, তারা তাদের দোষ স্বীকার করেছে।